আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের আলোচিত এবং প্রতি বছরই এই ধরনের সমস্যাটা, বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়াতে এই সমস্যাগুলো দেখা দেয়। ঢাকা এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এবং বাংলাদেশের যেই সব সিটি কর্পোরেশন আছে সেই সব এলাকায় মূলত এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়। আমি বলছি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কথা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ এই সময়টা বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় মহামারী আকার ধারণ করে। বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর। তো এই সময় চিকুনগুনিয়া এবং ডেঙ্গু খুবই ভয়াবহ রূপ ধারণ করে। তো আমেরিকান এক গণমাধ্যম রয়টার্সে বলা হয়েছে যে জানুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 33,800 প্লাস পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে বা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে এবং 132 জনের মতো মানুষ মারা গেছে। এটা রয়টার্সের তথ্য মতে। এবং এই সেপ্টেম্বর মাসে শুধু 1500 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায়, এবং 10 জনের মতো মৃত্যুবরণ করেছে। এই কথাটি বলার কারণ হচ্ছে, তো আমরা বিশেষ করে যে সিটি কর্পোরেশন এলাকাগুলো আছে এবং ঢাকা সহ, তো সেইখানে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এত মহামারী আকার কেন ধারণ করে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমাদের অপরিকল্পিত নগরায়ন, কোন সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বাসার ছাদ এবং রাস্তাঘাটে পানি জমে থাকার কারণে আমাদের এই এডিস মশা জন্ম লাভ করে। আপনারা জানেন যে একই জায়গায় বা পাত্রে যদি 3 দিনের বেশি পানি জমে থাকে তাহলে সেখানে এডিস মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। এডিস মশা স্বচ্ছ এবং পরিষ্কার পানিতে ডিম পাড়ে, এই বিষয়টি আমরা সবাই জানি। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে 2025 সালের সেপ্টেম্বর মাসেই 700 প্লাস মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ে এবং 10 জনের মতো মৃত্যুবরণ করেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে সেপ্টেম্বর মাস খুবই ভয়াবহ এবং বাংলাদেশের জন্য খুবই মারাত্মক একটা সময় যাচ্ছে। তো আমরা যদি সঠিকভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে কিন্তু ডে বাই ডে এই বছর মৃত্যুর হার যেরকম বেড়েছে আগামী বছর তার চেয়ে বেশি মৃত্যুর হার বেড়ে যাবে। তো প্রতি বছরই সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজিও, আইএনজিও প্রতিষ্ঠানগুলো ডেঙ্গু নিয়ে কাজ করে। তারপরেও ডেঙ্গু বা চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, চলুন একটু আমরা বিষয়গুলো খোলাখুলি আলোচনা করি। ডেঙ্গু জ্বরটা আসলে কি কারণে হয়? আমাদের ডেঙ্গু মূলত এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এডিস মশা সাধারণ যে মশা তার চেয়ে খুবই ছোট হয়ে থাকে এবং খালি চোখে দেখা খুবই কষ্টকর। এবং এই এডিস মশা স্বচ্ছ ও পরিষ্কার পানিতে ডিম পাড়ে এবং সেখানে বংশ বিস্তার করে এবং 1 থেকে 7 দিনের মধ্যেই তারা বড় হয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা বা চলাফেরা করে। এবং বিশেষ করে সকালবেলা এবং
বিকেল ও সন্ধ্যায় এই মশা মানুষকে কামড়ায়। তো আমরা যদি মশার বংশবিস্তার রোধ করতে পারি এবং তারা কোন কোন জায়গায় বসবাস করে সেই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট করতে পারবো। কিন্তু আমরা এত কিছু জানার পরেও কেন পারছি না, কেন আমরা সঠিকভাবে অ্যাচিভমেন্ট করতে পারছি না? আমাদের কিছু গাফিলতি বা শুধু সরকারের উপরে দোষ দিলে হবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমরা ব্যক্তিকেন্দ্রিক উপরে। যেমন ধরেন, আমাদের বাসা বাড়ি বা আমাদের ছাদে আমরা বিভিন্ন ধরনের ফুলের টব, বিভিন্ন ধরনের ছাদে অসামঞ্জস্য জায়গা থাকে যেগুলোতে পানি জমে থাকে। তো সেই পানিগুলো আমরা পরিষ্কার করি না, বা টবে যে পানিগুলো জমে আছে সেই পানিগুলো আমরা ফেলে দিই না, বা যে টায়ার, টিউব, নারিকেলের খোসা, বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, বা বিভিন্ন চিপসের প্যাকেট, তারপর ড্রিঙ্কসের বোতল, এইখানে আমাদের পানিগুলো জমে থাকে। তো এই পানিগুলো আমরা পরিষ্কার করি না। আমাদের অসচেতনতার কারণে আমাদের এই ডেঙ্গু বা এডিস মশা তাদের বংশ বিস্তার করার সুযোগ পাচ্ছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে অন্তত পক্ষে বাড়ির ছাদে যে পানি জমে যাতে না থাকে, তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে আমাদের নিজেদের। আমাদের খেয়াল রাখতে হবে 3 দিনের বেশি যাতে পানি জমে না থাকে। এখন আসি ড্রেনের কথা। ড্রেন একটা বিশাল বিষয়, সেটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা কি করতে পারি, সেই ড্রেনে আমরা আমাদের যে ময়লা যে জিনিসপত্র আছে, চিপসের প্যাকেট আছে, কোনো বস্তা আছে, তারপরে বোতল আছে, বিভিন্ন ধরনের টায়ার, টিউব, নারিকেলের খোসা, যত ধরনের খোসা, কলার খোসা থেকে শুরু করে আমরা চায়ের পাতি থেকে শুরু করে এগুলো আমরা ড্রেনে ফেলবো না। আমরা ড্রেনকে কি রাখবো, ড্রেনকে আমরা একদম পরিষ্কার করে রাখবো। কারণ আমরা জানি পানি যদি জমে না থাকে, পানি যদি প্রবাহমান থাকে, চলমান থাকে, তাহলে কিন্তু সেই পানিতে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না। সুতরাং আমাদের ভুলের কারণে কিন্তু আজকে এই ড্রেন আজকে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। পানি জমে থাকার কারণে সেখানে এডিস মশা বংশ বিস্তার করতেছে। সুতরাং আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এখন আসুন আমরা এখন কথা বলি প্রতিকারের ব্যবস্থা, আমরা কিভাবে সেখান থেকে আমাদের প্রতিকার পেতে পারি। আমরা আমাদের যেই বিষয়গুলো আমরা বললাম, সেই বিষয়গুলো যে আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে যদি আমরা একসাথে মিলে কাজ করে থাকি, তাহলে মনে হয় আমাদের এই ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমে যাবে। তারপরে আমরা বলবো যে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের যারা এই স্বাস্থ্য বিভাগে জড়িত আছেন বা নিয়োগপ্রাপ্ত আছেন, তারা যেন কোনো কিছু কেমিক্যাল মিশানো না থাকে। আমরা দেখেছি অনেক জায়গায় যে ওষুধগুলো আমরা স্প্রে করতেছি, সেই ওষুধে মশাগুলো মারা যাচ্ছে না। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা জানি যে আমাদের ঢাকা শহরে অনেক ধরনের বাসা বাড়ি, অফিস আদালত বা বিভিন্ন ধরনের বিল্ডিং নির্মাণ হচ্ছে। এই নির্মাণ যে যন্ত্রপাতি বা জিনিসপত্র আছে সেগুলোতে পানি জমে সেই জায়গায় বংশ বিস্তার করতেছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ডেঙ্গু জ্বর হয়েছে আমরা কিভাবে বুঝবো? ডেঙ্গু জ্বর হওয়ার কিছু লক্ষণ আছে, যে বিষয়গুলো আমরা একটু যদি মনোযোগ দেই তাহলে আমরা বুঝতে পারবো। ডেঙ্গু জ্বর কিন্তু আপনার সাথে সাথে জ্বর হবে না, আপনার 2 থেকে 7 দিন সময় নেবে। তো জ্বর হওয়ার সাথে সাথে আপনি ডেঙ্গু পরীক্ষা করবেন না, 2 দিন বা 3 দিন সময় দিবেন। যখন আপনার শরীরে জ্বর থাকবে 104 ডিগ্রি, শরীর
ঘামতে থাকবে, ঘাম দিয়ে শরীরটা জ্বর আসবে, বমি বমি ভাব থাকবে, শরীর ম্যাচ ম্যাচ করবে, সারা শরীর ব্যথা থাকবে, চোখ ব্যথা করবে। এগুলো হচ্ছে লক্ষণ, প্রাথমিক লক্ষণ। যদি সিভিয়ার আকার ধারণ করে তাহলে দেখবেন আপনাদের পাতলা পায়খানা হচ্ছে, অনেক সময় রক্ত ব্লিডিংও হয়। তো এই ধরনের যদি সিভিয়ার প্রবলেম দেখা দেয় তাহলে সাথে সাথে হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে যাবেন। তো এই সিমটমগুলো যদি দেখা দেয় তাহলে আমরা চিকিৎসা নিতে আমাদের ভালো হয়, কারণ আমরা জানি যে যদি আমাদের বেশি জ্বর আসার পরে যদি আমরা অবহেলা করি, বেশি সময় নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের শরীরে যে প্লাটিলেট আছে সেটা কমতে থাকে, কমতে কমতে যদি আমাদের শূন্য কোঠায় বা তার কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু আমরা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারি। সুতরাং আমাদের বেশি সময় নেওয়া যাবে না, আমাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করার পর যদি দেখি যে জ্বর কমছে না, আমরা সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট হব। তো এখন আমরা ডেঙ্গু প্রতিরোধে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি, কারণ আমরা জানি বেশিরভাগ মানুষ গরিব, দরিদ্র এবং শিশু তারাই আক্রান্ত হয়ে থাকে। আমি এই কথা কেন বলছি যে যারা স্বাস্থ্যবান, যারা বড় লোক, তারাও আক্রান্ত হয়, কিন্তু তাদের খাবার দাবারের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি বা ভিটামিন থাকার কারণে তাদেরকে এডিস মশার কামড়ে যে ডেঙ্গু জ্বর হয় সেটা তাদেরকে সহজে কাবু করতে পারে না। 2 থেকে 7 দিন পর আস্তে আস্তে তারা সুস্থ হয়ে যায়। কিন্তু যাদের শরীরে পর্যাপ্ত পুষ্টি না থাকে বা ভিটামিন দুর্বলতার কারণে তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে, এবং তারা এতটাই অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে ঝুঁকে যায়। তো সুতরাং তাদের কথাই আমি বলছি, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে দরিদ্র, গরিব এবং শিশুদের প্রতি, কারণ শিশুরা বলতে পারে না। তো আমাদের এই প্রতিরোধের কি ব্যবস্থা? প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে আমরা বাচ্চাদেরকে বিশেষ করে সকালে, বিকেলে বা রাত্রে ফুল হাতার গেঞ্জি বা শার্ট আমরা পরিয়ে রাখবো। বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়ায়, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারি। কিভাবে আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে পারি, কিভাবে আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি লাভ করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতনতামূলক পোস্ট আমরা দিতে পারি। পাশাপাশি আমরা যেই সিটি কর্পোরেশন বা পৌরসভার আন্ডারে আমরা থাকি, সেই পৌরসভার মেয়র, কাউন্সিলর, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি, যেগুলোর সাথে সাধারণ মানুষের সম্পৃক্ত থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে। তো আমরা যে বিভিন্ন যারা এলাকার নেতা বা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি যাতে তারা যেখানে সেখানে ময়লা না ফেলে এবং তারা নির্দিষ্ট স্থানে যেন ময়লাগুলো ফেলে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো। না হলে আমাদের ভবিষ্যতে অশনি সংকেত। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি যে সিটি কর্পোরেশনের আন্ডারে যারা কাজ করে তাদের গাফিলতির কারণেও কিন্তু আমাদের এই ডেঙ্গু বা এডিস মশা যে বৃদ্ধি বংশবিস্তার লাভ করছে তার একটা প্রধান কারণ এই কারণেই বলছি যে তারা যে ওষুধটা স্প্রে করে সেটাতে পর্যাপ্ত পরিমাণে তারা পানি বা ওই ওষুধ তারা মিক্সড করছে না করার কারণে আমাদের এডিস মশাগুলো কিন্তু তার বংশবিস্তার করেই যাচ্ছে। সুতরাং এই বিষয়ে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই বিষয়ে তদন্ত করে এবং এই যখন ওষুধ প্রয়োগ করে তার আগে যেন কয়েকটি জায়গায় তারা যেন সরেজমিনে তারা অডিট করে।
যদি তারা সঠিকভাবে অডিট করে সুষ্ঠু তদন্ত করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের এই এডিস মশা বংশবিস্তার অনেকাংশেই কমানো সম্ভব হবে। তো আমার এই দীর্ঘ আলোচনা হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা এখান থেকে একটু তথ্য নিতে পারবেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কেমন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার, কিভাবে ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বুঝবো আমার ডেঙ্গু বা চিকুনগুনিয়া হয়েছে, এবং তা প্রতিরোধের ব্যবস্থা আমরা কিভাবে নিতে পারি। তো আমরা এই 3টি ধাপ যদি অনুসরণ করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমরা এই চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরকে আমরা নির্মূল করতে পারবো, যেভাবে নির্মূল করতে পেরেছি আমরা ম্যালেরিয়া রোগ। সুতরাং সরকারের পাশাপাশি আপামর জনতা সকলকে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা সুন্দর এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ।